আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে করতে পারি। স্বৈরাচারী হাসিনা আপার চট করে দেশে ঢুকে যাওয়ার আলাপ ইতিমধ্যেই ছড়িয়েছে ঝড়ের গতিতে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ফাঁস হচ্ছে প্রভাবশালী অনেক রাঘব বোয়ালের কল রেকর্ড। ব্যক্তিগত কথাবার্তা কিভাবে প্রকাশ্যে চলে আসে সেটা এক রহস্য। এরকম ঘটনা মোটেও নতুন কিছু না। বিশ্বের বিভিন্ন দেশে প্রতিপক্ষের উপর নজর রাখতে মুঠোফোনে আড়ি পাতে সরকারের বিভিন্ন সংস্থা। তবে বাংলাদেশের সংকটকালীন সময়ে কে ফাঁস করছে ভারতে আশ্রিত যোগাযোগ বিচ্ছিন্ন হাসিনার এসব কল রেকর্ড? ব্যক্তিগত ফোনালাপ ফাঁস করে রাজনৈতিক কিংবা পরিস্থিতিগত সুবিধা নেয়ার চেষ্টা বহুদিনের পুরনো ব্যাপার। শেখ হাসিনার যেসব ফোনালাপ বর্তমানে প্রকাশ্যে আসছে সেগুলোর বেশিরভাগ তিনি নিজেই ফাঁস করাচ্ছেন বলে মনে করেন অনেকে। তাদের দাবি, গোপন কল রেকর্ডের ব্যাপারে মানুষের আগ্রহকে ব্যবহার করে ভিনদেশ থেকেই মিডিয়া ও সামাজিক মাধ্যমে হাসিনা ছড়িয়ে দিচ্ছেন নিজের বার্তা। ভারতে বসে তার দেয়া এসব কৌশলী চালের পেছনে থাকতে পারে গভীর কোনো উদ্দেশ্য। ধারণা করা হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন বলা হলেও দিল্লিতে হাসিনা হয়তো পাচ্ছেন ইন্টারনেট ও ফোন ব্যবহারের সুবিধা। ২০২১ সালে বিশ্বখ্যাত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন তুলেছিল ব্যাপক আলোড়ন। সেখানে দেখা যায় অন্তত ৫০,০০০ গুরুত্বপূর্ণ ব্যক্তির ফোনে ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাসের মতো আড়িপাতা সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে নজরদারি চালিয়েছে কয়েকটি দেশের সরকার। তালিকায় রয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাজনীতিক, ব্যবসায়ী ও কূটনীতিকের নাম। অভিযোগ রয়েছে বাংলাদেশে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ সরকার ফোন ট্যাপ ও সার্ভেইলেন্স প্রযুক্তির পেছনে ব্যয় করেছে কোটি কোটি টাকা। বিশ্বব্যাপী বর্তমানে সবচেয়ে বেশি নজরদারি হয়ে থাকে মোবাইল ফোনে আড়িপাতার মাধ্যমে। পেগাসাসের মতো স্পাইওয়্যার ব্যবহার করে নিয়ে নেওয়া হয় টার্গেট হওয়া ব্যক্তির মোবাইল ডিভাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ। এই স্পাইওয়্যার ব্যবহার করে যার ফোনে আড়িপাতা হয় তার ফোনের নিয়ন্ত্রণ চলে যায় দূরে থাকা কোনো গোষ্ঠী বা সংস্থার কাছে। ফোনালাপ ফাঁস হওয়া ভুক্তভোগীদের অভিযোগ, সাধারণত ব্যক্তিগত ফোনে আড়িপাতা বা নজরদারির ক্ষমতা সরকারি সংস্থার কাছেই রয়েছে। পৃথিবীতে প্রতিনিয়ত উদ্ভাবন হচ্ছে একের পর এক উন্নত প্রযুক্তি। নজরদারির ক্ষেত্রেও লাগছে সেই হাওয়া। কল রেকর্ড কিংবা ব্যক্তিগত ফোনালাপ প্রকাশ পেলে অনেক সময় ঠেকানো যায় বড় কোনো দুর্ঘটনা কিংবা ভয়ঙ্কর ষড়যন্ত্র। বিতর্কিত ও আইনগতভাবে ঠিক না হলেও নজরদারির ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের বৈধতা নিয়ে বিশ্বজুড়েই শোনা যায় পক্ষ বিপক্ষের যুক্তিতর্ক। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভারতে বাস করা হাসিনার ফোনালাপ ফাঁসের ঘটনা সাধারণ মনে করা যায় কিনা সেটা নিয়ে রয়েছে সন্দেহের অবকাশ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ইউক্রেনে ধারাবাহিকভাবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অস্ত্র সরবরাহের বিরোধিতা জানিয়েছে চীন। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেনে অস্ত্র সরবরাহ বিষয়ক বৈঠকে চীনের সহকারী স্থায়ী প্রতিনিধি জেং শুয়াং বলেন, সংঘাত ঘিরে ইউক্রেনকে যেভাবে অস্ত্র সরবরাহ করা হচ্ছে তা পরিস্থিতি আরও জটিল করে তুলবে, উত্তেজনা বাড়াবে। এ সময় ইউক্রেন যুদ্ধ ঘিরে আন্তর্জাতিক সংহতির অবমূল্যায়ন না করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে শুয়াং বলেন, এতে বিভাজন ও শত্রুতা বাড়ছে। বিশ্বের বিভিন্ন ব্লককে পরস্পরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়া হচ্ছে। বৈঠকে জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক শীর্ষ প্রতিনিধি ইজুমি নাকামিৎসু বলেন, ইউক্রেনে যে কোনো অস্ত্র সরবরাহ আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা পরিষদের বিধিবিধান মেনে হতে হবে। সব পক্ষকে মানবাধিকার আইন মেনে চলা ও বেসামরিক নাগরিকদের হতাহত এড়ানো নিশ্চিত করতে বলেন তিনি। এর আগে ইউক্রেনে সংঘাত বন্ধ করে রাজনৈতিকভাবে সমাধানে পৌঁছানোরও আহ্বান জানান নাকামিৎসু। জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেবেনজা বলেন, পশ্চিমাদের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা হলে কঠোর পরিণতি ভোগ করতে হবে। রাশিয়া আলোচনার মাধ্যমে যুদ্ধের সমাপ্তি টানতে চাইলেও ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা তা চাইছে না বলে অভিযোগ করেন তিনি।
বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধির আলোচনার প্রতিক্রিয়ায় চীনের প্রতিনিধি বলেন, ইউক্রেনে সংকট সৃষ্টির জন্য চীন দায়ী নয়। এই সংঘাতে বেইজিং কোনো পক্ষকেই অস্ত্র সরবরাহ করেনি, বরং আলোচনার মাধ্যমে এর সমাধানে কাজ করতে আগ্রহী। যুক্তরাষ্ট্রকে একপেশে অবস্থান নেয়া ও পক্ষ অবলম্বনের দায়ে অভিযুক্ত করে ওই পথ থেকে সরে আসার আহ্বান জানান চীনের প্রতিনিধি। আমরা আশা করব এইসব শান্তি আহ্বানের বিপরীতে যুক্তরাষ্ট্র কান বন্ধ করে থাকবে না। আমরা চাই তারা যেন ইউক্রেনে শান্তি ফেরাতে চীনসহ অন্যান্য দেশের পদক্ষেপগুলোতে বিঘ্ন না ঘটায়। যুদ্ধ থামাতে তারা গঠনমূলক ভূমিকা রাখবে, এটাই আমাদের প্রত্যাশা। হিজল জোবায়ের, বাংলা ভিশন। পশ্চিমা দেশগুলোর চোখ রাঙানি ও সমালোচনাকে পরোয়া না করে মহাকাশে নতুন একটি গবেষণা স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইরান। ফলে মহাকাশ কর্মসূচির অগ্রগতির ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল দেশটি। শনিবার নিজস্ব প্রযুক্তিতে তৈরি রকেটে করে মহাশূন্যে চামরান 1 নামে স্যাটেলাইটটি পাঠাতে সক্ষম হয় ইরান। 60 কেজি ওজনের এই স্যাটেলাইটটি তৈরি করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGC। চামরান 1 স্যাটেলাইটটি গোহেম 100 ক্যারিয়ারের মাধ্যমে কক্ষপথে স্থাপন করা হয়েছে। কক্ষপথে স্থাপনের পর এটি প্রথমবারের মতো সংকেত সফলভাবে পাঠিয়েছে। এই গবেষণা স্যাটেলাইটটির প্রধান লক্ষ্য হল উচ্চতা ও গতি সম্পর্কিত প্রযুক্তি প্রদর্শনের জন্য হার্ডওয়্যার ও সফটওয়্যার সিস্টেমগুলো পরীক্ষা করা। অত্যাধুনিক প্রযুক্তি ও জ্ঞানবিজ্ঞানের ক্ষেত্রে বিশ্বের কোনো দেশের চেয়ে পিছিয়ে থাকতে চায় না ইরান। সেই অঙ্গীকার থেকে দেশটি মহাকাশ গবেষণা ও কর্মকাণ্ড এগিয়ে নিচ্ছে। তবে এই ধরনের উৎক্ষেপণের ব্যাপারে ইরানকে বারবার সতর্ক করে আসছে পশ্চিমা দেশগুলো। তারা বলছে এই একই প্রযুক্তি মানবঘাতী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য ব্যবহার করা হতে পারে। এছাড়া এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরমাণুর ওয়্যারহেড বহন করতে পারে। কিন্তু ইরান বলছে তারা পরমাণু অস্ত্র তৈরি করতে চাচ্ছে না। তাদের স্যাটেলাইট ও রকেট উৎক্ষেপণের উদ্দেশ্য শুধুমাত্র বেসামরিক ব্যবহার ও প্রতিরক্ষা নিশ্চিত করা। যুক্তরাষ্ট্র ও তার মিত্র পশ্চিমাদের প্রবল বিরোধিতার মুখেও পিছপা হচ্ছে না দেশটির সরকার। ইরানি কর্মকর্তারা জোর দিয়েই বলছেন তাদের মহাকাশ কর্মকাণ্ড শান্তিপূর্ণ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা অনুসারেই চলছে। তারই অংশ হিসেবে একের পর এক রকেট ও স্যাটেলাইট উৎক্ষেপণ করা হচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে সুরাইয়া নামে একটি স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করে ইরান। এটি কক্ষপথের 750 কিলোমিটার উচ্চতায় স্থাপন করা হয়, যা এখন পর্যন্ত কোনো দেশের জন্য সর্বোচ্চ। তবে এক্ষেত্রে সবসময়ই যে উৎক্ষেপণ সফল হচ্ছে তেমনটা নয়। সম্প্রতি তাদের বেশ কয়েকটি স্যাটেলাইট উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়। মহাকাশে নিজেদের আধিপত্য বিস্তারে তৎপরতার কোনো কমতিই রাখছে না ইরান। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মহাকাশ কেন্দ্র নির্মাণ করেছে দেশটি। পশ্চিমা দেশগুলোর রক্তচক্ষু উপেক্ষা করে ইরান দিয়ে যাচ্ছে প্রযুক্তিতে যোগ্যতা ও সক্ষমতার প্রমাণ। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। জমদূত যেন নাছোড়বান্দা, পিছু ছাড়ছে না সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ঠিক 2 মাসের ব্যবধানে আবার হত্যা চেষ্টা। এবারের ঘটনাস্থল আগেরটি থেকে 1144 মাইল দূরে ফ্লোরিডার পাম বিচে। চরম উদ্বেগজনক কাণ্ডটি ঘটে স্থানীয় সময় রবিবার বেলা 1:30টার দিকে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ট্রাম্প গলফ খেলার সময় কাছের একটি ঝোপে লুকিয়েছিলেন সন্দেহভাজন হামলাকারী। ফ্লোরিডায় ব্যক্তিগত রিসোর্ট মার-এ-লাগো থেকে মাত্র 15 মিনিটের দূরত্বে ওয়েস্ট পাম বিচে নিজের গলফ ক্লাবে খেলছিলেন ট্রাম্প। এবারও ভাগ্য সুপ্রসন্ন। হত্যা চেষ্টা শুধু বানচালই হয়নি, এতটুকু আঘাতপ্রাপ্ত হননি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। ঝোপের মধ্যে বন্দুকের নল দেখতে পাওয়ায় সিক্রেট সার্ভিস সদস্যরা অন্তত 4 রাউন্ড গুলি চালায়। অস্ত্র ফেলে গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল ছাড়ে হামলাকারী। অস্ত্রটি AK-47 শ্রেণীভুক্ত। অবশ্য শেষ রক্ষা হয়নি। প্রত্যক্ষদর্শী একজন ওই গাড়ির মডেল ও নম্বর প্লেটের ছবি তুলে রাখলে পুলিশি অভিযানে পাশের মার্টিন এলাকা থেকে আটক করা হয় তাকে। Our agents will get there first, clear it. He noticed that the
ঝোপের মধ্যে রাইফেলের উপস্থিতি দেখার সাথে সাথেই আমাদের সিক্রেট সার্ভিস প্রতিরোধ করে তোলে। আপনাদের বুঝতে হবে তিনি ক্ষমতাসীন প্রেসিডেন্ট না। তিনি ক্ষমতাসীন প্রেসিডেন্ট হলে গলফ মাঠের চারপাশ ঘিরে নিরাপত্তা থাকতো। উদ্ভূত পরিস্থিতিতে যা দরকার ছিল তাই করেছে সিক্রেট সার্ভিস সদস্যরা। চমৎকার কাজ করেছেন তারা। ঘটনাস্থলে এবং ট্রাম্পের নিরাপত্তা ঘাটতির বিষয়টি নাকচ করা হলেও নিরাপত্তা বিশ্লেষকরা সেদিকে আঙুল তুলেছেন। আপনি অনেক লোক জোগাড় করে তাদের প্রশিক্ষণ দিতে পারেন। এদের দক্ষতা ও অতীত ইতিহাস যাচাই করলে দেখবেন খুব কম লোকেরই সিক্রেট সার্ভিসের সদস্য হওয়ার যোগ্যতা রয়েছে। এর মানে হচ্ছে কম যোগানে সর্বোচ্চ ফলাফল উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে, নিরাপত্তার লেভেল বাড়ানোর চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় আটক রায়ান ওয়েসলি রুথের বয়স 58। 2022 সালে তার একটি সাক্ষাৎকার প্রচার করেছিল রোমানিয়া নিউজউইক। ইউক্রেনের রাজধানী কিয়েভে সাক্ষাৎকার দেওয়ার সময় নিজেকে নর্থ ক্যারোলাইনায় জন্মগ্রহণকারী ওহাইওর অধিবাসী বলেছিলেন রায়ান। ইউক্রেনের পক্ষে জনমত গঠনের পাশাপাশি রাশিয়ার আগ্রাসন প্রতিরোধী যুদ্ধে যোগদানের আহ্বান আর যোদ্ধা সংগ্রহের কাজ করেছেন তিনি। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প আশ্বস্ত করেছেন নিরাপদে আছেন, ভালো আছেন, কিছুই তাকে দমাতে পারবে না। তিনি কখনো আত্মসমর্পণ করবেন না। আমেরিকায় সহিংসতার কোনো স্থান নেই উল্লেখ করে বিবৃতি দিয়েছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস। বলেছেন ট্রাম্প নিরাপদে আছেন জেনে খুশি। একই সুরে কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছেন ট্রাম্পের সার্বিক সুরক্ষা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন তিনি। এই হামলার পেছনে ইউক্রেনের যোগসাজশের গুরুতর অভিযোগ তুলেছে রাশিয়া। ট্রাম্পকে হত্যা চেষ্টার মাধ্যমে আগুন নিয়ে খেললে পরিণতির জন্য প্রস্তুত থাকতে ইউক্রেনকে সতর্ক করেছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। রাশিয়া নয়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থারই বরং এই বিষয়ে আরও সতর্ক থাকা উচিত বলে মনে করছেন তিনি। গত 13 জুলাই পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্পের উপর গুলি চালানো হয়েছিল। সে সময় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও কানে আঘাত পেয়েছিলেন তিনি। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। মাটি ফেটে পানি বেরিয়ে এসেছিল, নেমেছিল ভারী বৃষ্টিপাত। নারী পুরুষ আর প্রাণীরাও উঠে পড়েছিল নূহ নবীর নৌকায়। বিশাল ওই নৌকাটি 150 দিন ভেসে বেড়ানোর পর যদি পাহাড়ে নোঙর ফেলেছিল। পবিত্র কোরআন শরীফে এভাবে বর্ণনা করা হয়েছে মহাপ্লাবনের সেই সময়কার কথাগুলো। বলা হচ্ছে সেই মহাপ্লাবন কি আবারও আসছে, আবারও কি এই পৃথিবীকে ভাসিয়ে নিয়ে যাবে। সেই সময়ের মতো এত ভয়াবহ মহাপ্লাবন না হলেও প্রবল বন্যার পানির নিচে এখনও ডুবে আছে প্রায় গোটা বিশ্ব। এশিয়া থেকে ইউরোপ, আমেরিকা থেকে আফ্রিকার বিভিন্ন দেশ এখন ডুবে আছে অথই পানির নিচে। ধনী বা গরিব কোনো দেশই এখন রেহাই পায়নি বন্যা থেকে। মহাপ্লাবনের মতো এখন নৌকাই তাদের একমাত্র ভরসা। গেল প্রায় 30 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় ডুবে গেছে ইউরোপের অস্ট্রিয়া, পোল্যান্ড, চেক রিপাবলিক, হাঙ্গেরি সহ বিভিন্ন দেশ। ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি সবই এখন পানির নিচে। ইউরোপের ধনী দেশগুলোর অভিজাত শ্রেণীকেও এখন বাঁচার জন্য চড়তে হচ্ছে এমন প্লাস্টিকের নৌকায়। যে যেভাবে পারছে শুধু প্রাণটুকু নিয়ে আশ্রয় নিচ্ছে উঁচু কোনো জায়গায়। বিলাসী জীবন, দামি গাড়ি, বাড়ি সব পানির নিচে। এমন ভয়াবহ পরিস্থিতিতে অনভ্যস্ত পোল্যান্ডবাসীর দিন কাটছে আতঙ্কে। আমি সারা রাত জেগে থাকি, ভয়ে ঘুমাতে পারি না। বাড়ি পানিতে ডুবে গেছে। 1997 সালের পর এমন বন্যা আর দেখিনি। আমি মধ্যরাতে জেগে উঠি কারণ আমার সন্তান ভয় পাচ্ছিল। আমি তাকে একটু শান্ত করার চেষ্টা করেছি, কিন্তু প্রবল বাতাস আর এত পানি দেখে সে ভয় পেয়ে গেছে। বন্যা আক্রান্তদের উদ্ধারে ইউরোপের দেশগুলোতে কাজ করছে সেনা ও নৌবাহিনীর সদস্যরাও। ইউরোপে বন্যায় এ পর্যন্ত 20 জনেরও বেশি প্রাণহানি হয়েছে। শুধু ইউরোপ নয়, ঘূর্ণিঝড়, প্রবল বন্যা আর ভূমিধস দেখা দিয়েছে এশিয়ার দেশ চীন, ভিয়েতনাম ও মিয়ানমারেও। বন্যায় মিয়ানমারে মৃত্যু হয়েছে 250-এরও বেশি মানুষের। এখনও নিখোঁজ অনেকে। দেশটিতে ঘরবাড়ি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে 3,20,000-এর মতো মানুষ। ভিয়েতনামেও মৃতের সংখ্যা 200 ছাড়িয়ে গেছে। বন্যা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশেও।
বন্যার পানির নিচে তলিয়ে গেছে আফ্রিকার দেশ নাইজেরিয়া। দেশটিতে বন্যায় প্রাণহানি হয়েছে অন্তত 50 জনের, ক্ষতিগ্রস্ত কমপক্ষে 10 লাখেরও বেশি মানুষ। প্রায় গোটা বিশ্বে এমন প্রাকৃতিক দুর্যোগ আর প্রবল এই বন্যার জন্য বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি আর জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন এখনই মহাপ্লাবন না হলেও বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে, আর তা থেকে রক্ষা পেতে মানুষকে পরিবেশ রক্ষায় সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। সিঙ্গাপুরে বয়োবৃদ্ধদের জনসংখ্যা বেশি হওয়ায় পুনঃকর্মসংস্থানের সুযোগ তৈরির পক্ষে সমর্থন জানিয়েছে সিঙ্গাপুরের বেশিরভাগ জনগণ। সিঙ্গাপুর সরকারের একটি পরিসংখ্যান অনুযায়ী 2030 সালের মধ্যে সিঙ্গাপুরে প্রতি 4 জনের একজনের বয়স 65 কিংবা তার বেশি হবে। এর আগে গত 2 দশকে 10 জনের একজনের বয়স ছিল 65। গত বছর পুরো দেশব্যাপী অবসর এবং পুনঃকর্মসংস্থানের ওপর একটি সমীক্ষা চালানো হয়। এ সময় অবসরের বয়স বাড়ানোর পক্ষে সমর্থন জানায় বেশিরভাগ মানুষ। 50 বছর এবং তার বেশি বয়সের প্রায় 88% এর পক্ষে সমর্থন জানায়। অবসরপ্রাপ্ত আইটি অপারেশন ম্যানেজার ন্যান্সি হোর বলেন, 5 বছর আগে সে চাকরি ছাড়েন। সে সময় সে জানত না কিভাবে তার সময় কাটবে। ন্যান্সি জানে সে ব্যাপক ওয়ার্কহলিক। অবসর নেওয়ার পর প্রথম দিকে সে অনুভব করতে পারে কোনো কিছুতে সে ভারসাম্য খুঁজে পাচ্ছে না। ন্যান্সির বয়স এখন 70। সে জানায় সমস্ত কিছু মানিয়ে নিতে তার কিছুটা সময় লেগেছে। অবসরের সময়টা পরিবারের সাথে কাটাচ্ছেন। তবে ন্যান্সি বলছেন কোনো অপশন থাকলে সে আরও কিছুদিন চাকরি করতেন। ন্যান্সি মনে করে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বয়োবৃদ্ধরা কিছুদিন কাজ করে ব্যস্ত থাকতে পারবে। সিঙ্গাপুরে 2026 সালের মধ্যে চাকরির অবসরের বয়স 64 এবং পুনঃনিযুক্তির বয়স 69 বছর করার পরিকল্পনা করে গত মার্চ মাসে ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এছাড়া 2030 সালের মধ্যে চাকরির অবসরের বয়স 65 এবং পুনঃনিযুক্তির বয়স 70 বছর করারও পরিকল্পনা রয়েছে। ইফাত জাহান, বাংলাভিশন। মেয়েকে সাথে নিয়ে ভারতের দিল্লির অভিজাত এক পার্কে ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করে রীতিমতো হইচই ফেলে দিয়েছে ব্রিটেন ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। শেখ হাসিনা ভারতের ঠিক কোথায় আছেন, কি অবস্থায় আছেন, তার সাথে আর কারা আছেন? গেল 5 আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর থেকেই শেখ হাসিনা ইস্যুতে এমন নানা তথ্য জানতে চায় অনেকে। তবে কখনোই তার অবস্থানের বিষয়টি খোলাসা করেনি ভারত সরকার। কখনো বলা হচ্ছে হাসিনা দিল্লির এক বাড়িতে একা অবস্থান করছেন, কারো সাথে যোগাযোগের কোনো সুযোগ নেই। এমনকি শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ ভারতে থাকলেও মায়ের সাথে দেখা করার সুযোগ পাননি। এমন সব তথ্যের মাঝেই এবার ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে দাবি করেছে দিল্লিতে ভারত সরকারের একটি সেফ হাউজে অবস্থান করছেন শেখ হাসিনা, আর তার সাথে রয়েছে মেয়ে সাইমা ওয়াজেদ। এমনকি মা মেয়েকে একসাথে দিল্লির লোদি উদ্যানে ঘুরে বেড়াতে দেখেছে অনেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নিয়ে গেল ফেব্রুয়ারি থেকে ভারতে অবস্থান করছেন সাইমা ওয়াজেদ। গেল 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। বিষয়টি ভারত সরকার নিশ্চিত করলেও শেখ হাসিনার অবস্থান পরিষ্কার করেনি কখনো। ঠিক এমন সময়ই এলো ফিনান্সিয়াল টাইমসের এই প্রতিবেদন। তবে দিল্লির ঠিক কোথায় আছেন তার বিস্তারিত জানানো হয়নি। শেখ হাসিনার অবস্থান নিয়ে যখন নানা প্রশ্ন, তখন হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরব বাংলাদেশ এবং ভারত সরকার। আওয়ামী লীগ প্রধানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা এবং মানবতা বিরোধী অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া হত্যা, গুম, নির্যাতন ও নিপীড়ন সহ 1.5 শতাধিক মামলা রয়েছে শেখ হাসিনার কাঁধে। এই পরিস্থিতিতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে? এমন প্রশ্নে বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ইস্যুটি পুরোপুরি নির্ভর করছে ভারত সরকারের ওপর। আইন অনুযায়ী হত্যা, গুম, নির্যাতনের মতো অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে বাংলাদেশ ফেরত চাইলে ভারত সরকার হস্তান্তর করতে পারে, আবার নাও করতে পারে। বিষয়টি পুরোপুরি রাজনৈতিক। তারা বলছেন ভারত সরকার যদি মনে করে বাংলাদেশের শেখ হাসিনার সুষ্ঠু বিচার হবে না, সেক্ষেত্রে তারা তাকে রেখে দিতে পারে। আর তেমনটা হলে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বর্তমান টানাপোড়েন ও তিক্ত সম্পর্ক আরও নাজুক হতে পারে। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।